আমার ভাইয়ের যে বন্ধুকে আমি এককালে রিজেক্ট করেছিলাম, সেই বন্ধু এখন বর্তমান বাংলাদেশের সেনাবাহিনীর হাই র্যাকেটের একজন অফিসার। মেজর মেজবা ইশতিয়াক খান, এই নামটা আমাকে আজ ভাবাচ্ছে ভীষণ। উনি আজ আমাদের বাসায় এসেছেন ভাইয়ের ইনভিটেশনে। আমি নিজের ঘরে লুকিয়ে আছি কলি। উনার সামনে যেতে দাঁড়াবো কোন মুখে? সেই মুখ তো আমার নেই। 5 বছর আগে উনাকে আমি অপমান করেছিলাম। শুধু অপমান নয়, প্রচণ্ড রকমের অপমান করেছিলাম। ওনার মতো প্রবল আত্মসম্মানবোধ সম্পূর্ণ ব্যক্তিবান পুরুষ মানুষও সেই দিন মাঝ রাস্তায় আমার সেই বিদঘুটের কর্মকাণ্ডগুলো আর গলা চওড়া করা বন্ধ করতে অনুরোধ করেছিল খুব করে। আমাকে বলেছিল, প্লিজ আচ্ছা, এটা পাবলিক প্লেস, একটু চুপ যাও প্লিজ। মানুষ শুনেছে, দেখছে আমার দিকে কিভাবে তাকিয়ে আছে দেখো। বড্ড বেশি অপমানিত বোধ করছি, অথচ আমাকে কেউ কোনো দিন পিঞ্চি করে একটা কথাও বলারও সাহস পায়নি। এলাকায় এতটাই শান্ত ভদ্র ছেলে হিসেবে পরিচিত আমি, অথচ আজ তুমি আমার সব মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলে। লোক আমাকে বকাটে ভাবছে, যদিও আমি তো তা নয়। ভালো লাগার কথা জানো না বুঝি অপরাধ? ঠিক আছে, তোমাকে আমি এই প্রথম এবং শেষবার বললাম, আর কখনো তোমার সামনেও আসবো না। তবু দয়া করে একটু চুপ করে আচ্ছা। সবাই আমাকে খারাপ ভাবছে। এই জটিল কথাগুলো নিজের মান সম্মান খতিরে উনি আমাকে অবলীয়ন বলে দিয়েছে। শত কাকুতি মিনতি করেও আমাকে থামাতে পারেনি। আমি তো রীতিমতো লোক জড়ো করে ফেলেছি। একটা কেচ্ছা হয়ে যাচ্ছিল সেই দিন। সবাই বলাবলি করছিল সেই ছেলেটি নাকি ভদ্র ভাবতাম, অথচ এই তো দেখি পথে ঘাটে মেয়েদের ডিস্টার্ব করে বেড়ায়। সেই দিন কে আমার জন্য মিথ্যে অপবাদ পেতে হয়েছিল। তখন আমি খুব ছোট ছিলাম, মাত্র 17 বছর বয়সে বাচ্চা এই মেয়ে। সব কিছুই খেলনা ভেবে নিতাম, তাই ওনার প্রপোজাল নিয়েও প্রচণ্ড হাসি তামাশা করেছিলাম। কিন্তু বড় হওয়ার পরে ধীরে ধীরে বুঝতে পেরেছিলাম উনি আসলে উচ্চবাক্য করার মতো তেমন কিছুই বলেনি সেই দিন আমাকে, বরং খুব ভদ্রভাবে জানিয়েছিল। কিন্তু আমি আমি কি করে ফেললাম? এখন অনুতপ্ত বোধ করছি। আজ এতগুলো বছর ধরে উনি আমাদের বাড়িতে এসেছেন। এর আগে অবশ্য ভাইয়ের কাছে শুনেছিলাম উনি নাকি রাজশাহী ছেড়েছেন চাকরির জন্য। কি চাকরি তা জানতাম না, আর স্বচক্ষে দেখে নিলাম। আমি কি করব কলি? বাইরে ডাক পড়েছে, আমার যাওয়া কি উচিত হবে? আকসা ঘরের মধ্যে প্রচণ্ড উদ্বিগ হয়ে পায়চারি করছে, নখ কাটছে দাঁতে। অস্থির হয়ে পড়লে এই কাজটা করার বাজে অভ্যাস রয়েছে ওর। কলি ফোনের ওপাশ থেকে ঠান্ডা মাথায় বলল, বাইরে যা আকসা, একদিন না একদিন তো সামনে আসতে করতেই হবে। সেই দিন সাক্ষাৎ না হওয়ায় আজই হোক। যেই দিন অনুতপ্ত বোধ করছিস এটাই যথেষ্ট। প্রয়োজন পড়লে ক্ষমাও চেয়ে নিবি। উনি আমাকে মাফ করবেন না মনে হয়। আমি একটা বড্ড অন্যায় করেছিলাম উনার মতো প্রবল আত্মসম্মানবোধ সম্পন্ন ছেলের সাথে। উনি কি এত সহজেই ভুলে যাবেন? বাইরে গিয়ে তো দেখ আগে, হতে পারে এতগুলো বছরের সব কিছু ভুলে টুলে গেছে। তুই নার্ভাস হবি না, হাসি মুখে কথা বলবি কেমন? আচ্ছা তাহলে যা, গিয়ে সাক্ষাৎ করে আয়। সাক্ষাৎ কেমন হয় এসে জানাবি আমাকে, ঠিক আছে আকসা? ও আচ্ছা আচ্ছা। কলির সাথে কথা শেষ করে ফোনটা রিডিং টেবিলের ওপরে রেখেছে, তখনই ওর বড় ভাইয়ের চতুর্থবারের মতো ডাকটা শোনা গেল, আকসা। জর্জেট ওড়না ছেড়ে একটি সুতি ওড়না গায়ে মাথায় ভালোভাবে জড়িয়ে রুম থেকে বের হলো আকসা। রুমে সোজাসুজি ড্রয়িং রুম, তারপরে ডাইনিং। সবাই ডাইনিংয়ে বসেছিল। মেইন কোর্স খাওয়া শেষ, ড্রেসটা আইটেম চলছিল তখন। আকসা আজ দুপুরে খেতেও বের হয়নি, রুমে বসে মাকে বলেই রুমে খাওয়া নিয়ে খেয়েছে। আকসা ধীরে পারে গিয়ে এগিয়ে ড্রয়িং থেকে উঁকি দিয়ে দেখলো ও বড় ভাইয়ের পরবর্তী চেয়ারে মেজবাহান বসে আছে, আইসক্রিমের কাপড়ে চশমাখানা নাড়াচাড়া করছে। পাশে ওর বড় ভাই ইফাত মেজবাহানকে কি যেন একটা ব্যাপারে কথা বলছে। মেজবাহার ঠোঁটের কোণে সে চিরপরিচিতি একরাশ মুগ্ধ হাসি লেগে রয়েছে। ওই হাসি দেখে আকসা এবার কিছুটা ভরসা পেল। ডাইনিংয়ে প্রবেশ করলো। ইফাত ওকে খেয়াল করে বলল, কিরে এতক্ষণ রাখলাম যে তোকে, কোথায় ছিলি? ঘুমাচ্ছিল নাকি?
ভাইয়া আকছা একটু মিথ্যে বলল। মেজবাহানকে বুঝতে দেওয়া যাবে না তার আসার যেহেতু অস্তিত্ব। পরে আকছা বাইরে আসেনি। ওর বড় ভাই ওকে উদ্দেশ্য করে বলল, আকছা এই যে আমাদের মেজবাহা, চিনতে পেরেছিস ওকে? দেখ ছেটকা কেমন বড় হয়ে গেছে। তিনি আজ আমাদের সেই ক্রিকেট লাভার মেজবাহান নয়, মেজর মেজবাহান আহমেদ। মেজবাহান, ওকে মনে আছে তোর? মেজবাহান এবার মুখটা উঠিয়ে আকসার দিকে তাকালো। চোখে চোখ পড়তেই আকসা বলল, আসসালামু আলাইকুম। আকসাকে অবাক করে দিয়ে মেজবাহান মুচকি এসে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। বাচ্চা মেয়ে তো দেখি বড় হয়ে গেছে। ভালো আছো? আকসার চোখে একটু কাঁপলো, অগোছালো ভ্রু কিঞ্চিত কুঁচকালো। সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয়ে মৃদু হেসে জবাব দিল, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, কেমন জানি বোধ হলো। ও এতটাই ভালো আচরণ আশা করিনি। ভেবেছিল মেজবান হয়তো কথাই বলবে না ওর সাথে, আর যদিও বা কথা বলে তবে মুখটা বাংলা পাচার মতো হয়ে থাকবে। কিন্তু ও তো দেখি ঘটনা উল্টো। আচ্ছা, তবুও মনে মনে খুশি, খুব খুশি। যাক বাবা, লোকটা তার মনে পুরনো সব ঘটনা ভুলে গেছে। ইরফানের কথায় আকসার টেবিলে বসলো। তারপর একটা আইসক্রিমের কাপ নিয়ে আইসক্রিম খেতে ব্যস্ত হলো। খাওয়ার ফাঁকে অগোচরের মধ্যমাঝে মেজবাহানকে দেখতে লাগলো। লোকটা ওর দিকে আর একবারও তাকায়নি, বরং সামনের চেয়ারে যে একজন মানুষ বসে আছে সেই খেয়ালই নেই। যা দিব্য গল্প করে চলেছে আকসা মা আর ভাইয়ের সাথে। ইরফান মেজবাহানকে বলল, তোকে কত মিস করেছি জানিস? তুই সেই 5 বছর আগে জবের জন্য চট্টগ্রাম গেলি, এরপর থেকে তোর সাক্ষাৎ ও খুব কম। রাজশাহীতে আসিস, তা আবার 2-1 বার। ফোনে কথা হলে কি মন ভরে? আমি তো লোকজনকে তোর নামে অভিযোগ করি যে আমার বাচ্চাকালের বন্ধু আমাকে ভুলে গেছে। ইরফানের কথায় মেজবাহান মুশকি হলো। তারপর ছোট করে জবাব দিল, যাওয়ার জন্য ব্যস্ত ছিলাম অ্যাকচুয়ালি। আমাদের জব জানিসই তো কেমন, ছুটি খুব কম পাওয়া যায়। আর এক্সকিউজ মি দিস না তো? তোকে এত করে বললাম আমাদের বাসায় আসতে, কতবার ইনভাইট করলাম, আজ আসলি, তাও আবার কতদিন পর। 5 বছর কি কম কথা? আগেও তো আমাদের বাড়িতে আসতিস অনেক। আগের সময় তো এখনকার সময়ের মধ্যে ডিফারেন্স অনেক। মেজবাহানের কথাটায় আকসা নিকট গম্ভীরে শোনায় বেশ। একবারও খাওয়া থামিয়ে মেজবাহানের দিকে তাকাতে দেখতে পেল মেজবাহান ওর দিকে কেমন অদ্ভুতভাবে জানে তাকিয়ে আছে। আকসা একটু অপ্রস্তুত হলো, সৌজন্যমূলত হাসিও দিল। তৎক্ষণাৎ মেজবাহান ওর দিকে থেকে চোখ সরিয়ে নিয়ে ইরফানের সাথে কথা বলায় ব্যস্ত হলো। আকসার মা আয়শা পারভিন নওয়াবী সোমাইয়ের ড্রেসটা বেলটা মেজবাহানের দিকে এগিয়ে দিয়ে বললেন, এটা খা বাবা, তুমি তো তোমার তেমন কিছুই খেলে না। মিষ্টি একটু কম খায় আন্টি। মেজবাহান ভদ্রসূচক এসে কথাটা বলতেই পাশ থেকে ইরফান বলে উঠল, হা মা, ও তো মিষ্টি জাতীয় খাবার কম খায়। তোমার মনে নেই আগে যখন ও আমাদের বাসায় আসতো তখন তুমি চা বানাতে চায়ে চিনি দিতে নিষেধ করতো? আর এখন তো আরও বেশি ডিপ্রেশন হয়ে গেছে, মিষ্টি জাতীয় কোনো খাবার খায় না। দেখো না এক্সারসাইজ করে বডি কেমন বানিয়েছে। ইভান বেশ চটপটে, কথা বলে বেশি। আর এদিকে মেজবাহান চুপচাপ, কথা বলে কম। এক কথায় বলা যায় ইন্টারভার্ট ফ্রান্স। আকসা এবার সরাসরি মেজবাহানের দিকে তাকালো। তার পরনে একটা ডি আলমন্ড অনমনি সাংস কেবল পেলো টি শার্ট আর ব্ল্যাক কালারের ফর্ম প্যান্ট। বাহাতে ওয়ালমনি টাইমপিল ওয়াচার, দেখতে দারুণ লাগছে। পূর্বে সে ঝগড়া চুল এখনো আমি কাটা, হাতে একটি স্প্লিন চিকুল তুকলি রূপার আংটি পরা। লোকটা যে জিনিসটা সবচেয়ে বিশেষ তাও হলো তার চোখ। চোখের মনি হালকা সবুজ রঙের, যেটাতে হ্যাজে চোখ বলা হয়। আলমন্ডুর সব। মেজবাহানের চোখ আকসার ওপর পড়তে তাড়াতাড়ি করে চোখ সরিয়ে নিল। মেজবাহার এবার টেবিলের উপর থেকে ফোনটা তুলে নিয়ে পকেটে রেখে আয়শা পারভিনকে উদ্দেশ্য করে বলে, তাহলে আন্টি, যেই কথা বলছিলাম সেই কিন্তু থাকলো। আপনারা আগামী শুক্রবার আমাদের বাসায় আসছেন, আর ইনভিটেশন রইল কিন্তু। আয়শা বেগম হেসে আচ্ছা বাবা বলে সম্মতি জানাতেও ইফাত একটু বাধা দিয়ে বলল, তুই তো এখানে আসিস দিন 15-র মতো, আমরা না হয় লেট করে যাই। লেট করা যাবে না। আন্টি কখনো আমাদের বাসায় যায়নি মামুনি, কিন্তু তোমাদের জন্য
অ্যারেঞ্জমেন্ট করবে। শিওর আসবি শুক্রবার? আমি কনফার্ম ধরে নিলাম। তুই না আসলে সমস্যা নেই, আন্টি গেলেই হবে। ইরফান আলতোভাবে মেজবাহানের পিঠে একটা চড় বসিয়ে মৃদু হেসে বলল, আচ্ছা যাব, আমরা সবাই যাব। এখন উঠি তাহলে। মেজবাহান উঠতে ইরফান ওর হাতে টেনে ধরে বলল, আর একটু থাক, মাত্রই তো এলি। মেজবাহান ঘড়ির সময় দেখে বলে, সরি, সময় নেই হাতে। একবার ছোট মামুনিদের বাসায় যেতে হবে, না হলে উনি রাগ করবে। আজ সন্ধ্যা যাওয়ার কথা ছিল, এখন তো বিকাল হয়ে এসেছে, সেখানে পৌঁছেতে সন্ধ্যা। তুইও চল আমার সাথে। মেজবান ইরফানের টেনে ধরল। ইরফান আর না করলো না। মেজবান ওর সবচেয়ে ভালো বন্ধু, মুখে না বললেও ওর বেস্ট ফ্রেন্ড। আবার ওর সঙ্গ সহজে ছাড়ে না ইরফান। ছেলেবেলা ভীষণ ভদ্র ও মার্জিত। ওর স্বর্গে ইরফানের খুব ভালো লাগে, এজন্য সুযোগ পেলে ওর সাথে থাকে। এতগুলো বছর বন্ধুত্ব একটাই ঘটে চলেছে, দূরে থাকলেও বন্ধুত্ব কোনো খামতি নেই। ইরফান বাসায় পরাপরনের টি শার্ট খুলে তৈরি হয়ে আসতে ওর ঘরে গেল। আয়শা পারভিন তখন টেবিল থেকে সব টেনে প্লেট আর খাবার সরিয়ে নিয়ে রান্নাঘরে গেল। আকসা এতক্ষণ চুপচাপ ফোন দেখা ভাব করছিল। এবার সবাই যেতে খেয়াল করলো ডাইনিংয়ে শুধু ও এক মেজবাহান ইরফাতের খান। ও হঠাৎ এবার ক্ষমা চাওয়ার কথাটা মাথায় এলো। চটপট মেজবাহানের দিকে তাকালো। মেজবাহান ফোন স্ক্যান করছিল তখন। আকসাকে গুরুত্বপূর্ণ কেউ হিসেবে যেন ধরছে না, এমনটা বোধ হয় আকসার। তবুও ক্ষমা চাওয়ার জন্য কথা বলার চেষ্টা করলো, হালকা কাশি দিয়ে। যখন মেজবাহান মনোযোগ আকর্ষণ করতে বলল না, তখন হালকা স্বরে ডাকলো, মেজবাহান। মেজবাহান তৎক্ষণাৎ মুখ তুলে আকসার মুখ প্রাণে তাকিয়ে বলল, মেজবাহান ভাইয়া? ওকে, জি। আকসা ঠিক বুঝতে পারল না তার প্রশ্নটা। বলল, মেজবাহান জবাব দিল, কালেকশন করিয়ে দিলাম। বয়সে খুব সম্ভবত বছর 17 বড় হয়তো তোমার। বড়দের কিভাবে সম্মান করতে হয় জানো না? নো প্রবলেম, না জানলে আমি শিখিয়ে দিচ্ছি। এখন থেকে মেজবাহান ভাইয়া বলে ডাকবে। বলো মেজবাহান ভাইয়া। আকসা স্তব্ধ বনে গেল। এই লোক না কিছুক্ষণ আগেই হেসে হেসে ওর সাথে কথা বলছিল, হঠাৎ কি হলো আকসা ভেবে পেল না। ওকে চুপ থাকতে দেখে মেজবাহান একটু ধমকে সুরে বলল, কি হলো বলো কই আকসা? পারলে এখানে বাচ্চাদের মতো কেঁদো না। এই 22 বছরে জীবদ্দশায় কখনো কেউ ওকে অসম্মান, ধমক, দুঃখ, উঁচু গলায় কথাও বলেনি। ছোটবেলা থেকেই প্রচুর আহ্লাদ পেয়ে বড় হয়েছে ও। সেই মেয়ে কিনা এই লোকের ধমকের কথাই বলেছে। আকসা কান্নারত স্বরে বলে উঠল, সরি মেজবাহান, আমাকে ক্ষমা করে দিও। ওর কান্নারত কণ্ঠস্বর শুনেও মেজবাহান গলে না। অদ্ভুত শীতল এবং গম্ভীর স্বরে মিশ্র হয়ে পাল্টা প্রশ্ন করে, হোয়াট আর ইউ সেইং? Sorry to me, I don't see any rules I should forget you. Here to you me who? আকসা থমকে খেয়ে ওর চোখে ঠিকভাবে অস্ত্র বাইরে বেরিয়ে আসার জন্য আন্দোলন শুরু করে, যেন আকসা কেড়ে দিল বলে। তখনই ওর ভাই সেখানে চলে আসলো। আকসা যেন প্রাণে প্রাণে ফিরে পেল। আর কিছুক্ষণ মেজবাহানের সামনে বসে থাকলে সত্যি কান্না করে দিত। এত কঠোর আচরণ নেওয়া যায় না। কেউ কখনো কোনোদিনও আকসার সাথে। হঠাৎ করেই সে মেজবাহানকে ভয় পেয়ে শুরু করলো। পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। চলবে।